This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তুমিও কি অনুরাগ কাশ্যপের মতো বাংলা ছেড়ে চলে যাবে, সাউথে চলে যাবে? না, এটা আমি ভেবেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি ইকুয়ালি টক্সিক, কিন্তু আমি তো সাউথ 24 পরগনায় থাকি, আমি সাউথে কোথায় যাবো? বে অফ বেঙ্গলে পড়ে যাবো। ইন্দুবেলা 30, 32 থেকে তারপর আমার 31 থেকে আমার ছেলের জন্য লিখে রাখলাম 60 অব্দি। এমন একটা ছবি, এমন একটা কাজ যেটা তোমার মনে হয় যেটা না করলেই ভালো। ম্যাক্সিমাম কোনো কিছু এনজয় করি না, অন্যের কাজ তো একেবারেই এনজয় করি না। ওল্ড মঙ্ক হচ্ছে আমার মনে হয় যে মানে ওটাকে লিগালাইজ করে দেওয়া উচিত এবং মানে বিস্লেরির মতো বোতলে মোড়ে মোড়ে বিক্রি করা উচিত, সবাই খাক, তাহলে জাতি তৈরি হবে। হ্যাঁ, খুবই কন্ট্রোভার্সিয়াল এটা, বেশি কথা বলতে চাই না বাবা। আমার পয়েন্টটা ছিল যে আমি এই ছবিটা আমার প্রডিউসার করতে রাজি আছে, সে যখন ভাবছে না তাহলে একটা কেন ভাবছে ওয়ার্ক করবে। দেবালয় ভট্টাচার্য এখানে এমন একজন ডিরেক্টর যে পাগলামি বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, বাট দ্যাট কামস উইথ আ প্রাইস। এই জন্য আমি উবার বাইকে ঘুরি ভাই। ইন্ডাস্ট্রিটা এমন জায়গায় আছে, আমার এখন আমি নিজে জানি না হ্যাঁ যে কতদিন আমি এভাবে কাজ করতে পারবো। কোনো দিনও কাজের মধ্যে কোনো রকম নেশাদ্রব্য, এখন জর্দা পান ছাড়া নেশাদ্রব্য আমি ছুঁই না। সমস্যাটা হচ্ছে যে ছবি দেখার কালচারটাই নষ্ট হয়ে গেছে। আমি খাদান দেখেছি বললে হলো না, কিন্তু আমি অমুক একটা সিনেমা দেখেছি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, খুব আছে। আমি বলছি এটা নতুন, যাদের বয়স কম, এখনো সময় আছে ইন্ডাস্ট্রিতে শোনা। এবার এখন সিনেমা দেখাটা একটা এক্সপেন্সিভ ব্যাপার, 4 জনের তো 2000 টাকা একটা খরচা আছে। কটা ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারে? এবং যারা পারে তারা কেন বাংলা ছবি দেখবে? লোককে ডিপ্রেস করে দেবে। লোকে এখন ডিপ্রেস নয়। হাই, আমি রূপম। আজকে আমাদের সাথে রয়েছে দেবালয় ভট্টাচার্য। দেবালয়দা কেমন আছে? আমি খুব ভালো আছি, তবে একটাই দুঃখ, শীতকালটা চলে গেল। গরমকালটা ভালো লাগে না? কমলা লেবু পাচ্ছি না দুপুরবেলা, কারণ দুপুরবেলা খাওয়ার পরে কমলা লেবু আমার খুব ইম্পর্টেন্ট ছোটবেলা থেকে। এবার কমলা লেবু বন্ধ হয়ে গেছে, বলছে মুসাম্বি খাও, তো আমার খুবই মনটা খারাপ। দার্জিলিং চলে যাও। উচিত তাই, হ্যাঁ উচিত তাই, তবে আর কি। আচ্ছা দেবালয়দা, বলো। তোমার জার্নি শুরু এইটার হিসাবে, এইটাই। অনুরাগ কাশ্যপের সাথে তুমি কাজ করেছো। হ্যাঁ, অনুরাগের সাথে কাজ করেছি, ব্ল্যাক ফ্রাইডেতে কাজ করেছি। তা এইটার হিসেবে তোমার জার্নি শুরু, এবং এখন তোমার ছবি এডিট করে সংলাপ ভৌমিক ম্যাক্সিমাম। তা একটা বিষয় আমাকে বলো, যে তুমি যেহেতু নিজে এরকম দক্ষ একজন এডিটর, তোমার সাথে কি তার ক্ল্যাশ হয়? হ্যাঁ, এখানে পয়েন্টটা হচ্ছে আসলে আমার কাছে এডিটিংটা না, ইটস নট অ্যাবাউট ক্রাফট, ইটস অ্যাবাউট রিদম, ইটস অ্যাবাউট স্টোরি টেলিং। এবং সংলাপ অত্যন্ত সেন্সিবল একজন এডিটর, এবং ওর সঙ্গে আমার এই নন লিনিয়ার স্টোরি টেলিংটা খুব পছন্দ করে। এবং আমরা যেটা করি, যেহেতু আমার প্রসেসটাই হচ্ছে যে খুব ফ্রি শুট করি, হ্যাঁ, তারপরে ছবিটা অ্যাকচুয়ালি গল্পটা তৈরি হয়, যে গল্পটা ভাবা হয়েছিল গল্পটাই, কিন্তু গল্পটা তৈরি হয় এডিট টাইম লাইনে, সেখানে আমার এডিটরের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের মোটামুটি মারপিট হয়, হ্যাঁ, এছাড়া মুখের যে বলি সেটা বললাম না, ভদ্র সমাজে বলা যাবে না, কিন্তু সেটাই আমরা এনজয় করি। আসলে এইভাবেই তো কাজটা হওয়ার দরকার না, কারণ দুজনেই আমরা বেস্টটা করতে চাইছি, হ্যাঁ, এবং সেখান থেকে আমাদের মিল এবং অমিল দুটোই খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্রতীক দত্ত, অমিত চ্যাটার্জি, সংলাপ ভৌমিক, প্রত্যেকের একটাই বক্তব্য, দেবালয় ভট্টাচার্যের সাথে আমাদের সংসার করতে খুব সমস্যা হয়, ঝগড়াঝাটি হয়, বাপের বাড়ি চলে যাই, কিন্তু ওর সাথেই কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা না আমি বুঝতে পারি না, এটা তো আমার ডিওপিরাও বলে, যে সবাই বলে যে আমার সঙ্গে কাজ করলে খুব বিরক্তিকর একটা ব্যাপার, হ্যাঁ, কারণ আনপ্ল্যান্ড, আজকে এটা বলবো কালকে চেঞ্জ করে দেবো, খুবই কেওটিক একটা প্রসেস, কোনো কিছু আগে থেকে ঠিক নেই। কিন্তু হয়ে যাওয়ার পর ওদের মনে হয় একটা অ্যাড্রিনালিন হাই পায়, অ্যাড্রিনালিন রাশ পায়। ওরা বলে যে আমার কাছে এই রাশটা আর কিছু কোথাও পায় না। তো সেটা আমি নিজে খুব জানি না, প্রবাবলি হয়তো আমি খুব স্পন্টেনিয়াসলি কাজ করি বলেই সেটা হয়। কিন্তু অ্যাটলিস্ট এইটুকু একটা তো কারণ আছে যে ওরা আমার সঙ্গে কাজ করতে চায়। আচ্ছা, আমার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেবালয়দা, তোমার ছবিগুলোর মধ্যে একটা প্যাটার্ন না লক্ষ্য করা যায়, আমি অনেক পরে রিয়েলাইজ করেছি। যেমন তোমার লেখা রোগা হওয়ার সহজ উপায় হোক,
বা তোমার অভিশপ্ত নাইটি হোক, বা হচ্ছে তোমার হোক ড্রাকুলা স্যার, বা রিসেন্ট রিলিজ তোমার বাদামি হায়নার কবলে, এই প্রত্যেকটা ছবিতে কোথাও প্রমিনেন্ট নয়, একটা হিরো গল্প বলা হচ্ছে যেটা আমাদের ফ্যান্টাম। আমরা চাই এরকম একটা হিরো আসুক, সেটা হয়তো খুব প্রমিনেন্ট নয়, আমরা যেরকম ধরনের সুপার হিরোর ক্যারেক্টার দেখে অভ্যস্ত সেরকম নয়, বাট কোথাও একটা গিয়ে ভাবতে বসলে সেটা কিন্তু একটা মানে রূপকথার গল্পের মতো। আমরা চাই এরকম একটা হিরো আসুক, কখনো নাইটির ভেসে আসুক, কখনো সে ড্রাকুলার দুটো দাঁত নিয়ে আসুক। তো এরকম একটা আইডিয়া যেটাকে সারা বিশ্ব আজকে এভাবে গ্রহণ করছে, সুপার হিরোর ফিল্ম যেরকম ভাবে, তুমি সেটাকে আন্ডারলাইন করো না, কিন্তু তোমার এরকম একটা ন্যারেটিভ কেন? আসলে এক্ষুনি কথা হচ্ছিল সুজিতের সঙ্গে বসে, আমি নিজে সুপার হিরো খুব ভালোবাসি গল্প বলতে, এবং ছোটবেলা থেকে সুপার হিরোর গল্পই বলতে চেয়েছি। এবং আমার ছোটবেলায় মনে হয়েছে আমার প্রিয় হিরো ছিল ধর্মেন্দ্র, ঠিক আছে, এখন আমার খুব ভালো লাগে। আর আমার মার ফেভারিট ছিল সানি দেওয়াল, ঠিক আছে। আমার মা সারাদিন প্রচুর বই পড়তো, আর রাত্রিবেলা সানি দেওয়াল স্বপ্ন দেখতো আমার। তো এটা নিয়ে খুব ইয়ে হতো যে আমার ধর্মেন্দ্র, সানি দেওয়াল। না, আমার পয়েন্টটা হচ্ছে আসলে আমি নিজে মনে করি আমি কিন্তু মেইন স্ট্রিম, তাছাড়া আমি জানি লোকজন প্রচন্ড হাসাহাসি করবে শুনলে, কিন্তু আমি নিজে, আমি তো কোনোদিন ফেস্টিভ্যালের জন্য ছবি বানাতে চাইনি, আমি সাধারণ মানুষের জন্য ছবি বানাতে চাইছি। হ্যাঁ, আমার গল্প বলার ঢংটা হতো আলাদা, আর আমার যেটা হয় যে ল্যাঙ্গুয়েজটা বলছি সেই ল্যাঙ্গুয়েজটা খুব পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা আমাদের সিনেমাটা ভাষা, কিন্তু গল্প তো আমরা সেই হিরোর গল্প বলছি। আমার কাছে ইন্দুবালা হিরো, আমার কাছে মন্টু পাইলট হিরো, আমার কাছে না, এবার নাইটির ক্ষেত্রে আমি বলেছিলাম তখন যে আমার কাছে অভিশপ্ত নাইটি কিন্তু একটা সেক্স কমেডি নয়, এটা আসলে একটা, যেটা হলিউডে আমরা দেখি, একটা ডিজাস্টার ফিল্ম। আজকে আমেরিকার ভয় যে ওদের একটা বিরাট কিছু ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, প্রাকৃতিক দুর্জয় বা ব্যাকটেরিয়া বা একটা কিছু এসে ধ্বংস করে দেবে। বাঙালিদের কি হতে পারে, আমি সেখান থেকে এটা ভেবেছিলাম কি আসতে পারে বাঙালির জীবনে, যেটা বাঙালির এই যে দুর্গটা যেটা সাজিয়ে রেখেছে সামাজিক সাংস্কৃতিক, সেটা বিপর্যয়ের মুখে পড়বে, সেটা একমাত্র করতে পারে একটা নাইটি। তো এটা আমার কাছে কিন্তু ইটস আ ডিজাস্টার ফিল্ম, মেইন স্ট্রিম, টু দ্যাট মেইন স্ট্রিম। বাদামি হায়না থেকে তো মেইন স্ট্রিম কিছু হতেই পারে না। প্রবলেম হচ্ছে বাদামি হায়না কাদের ভালো লেগেছে, এক, যারা এই ভাষাটা, এই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পেরেছে এবং বাদামি হায়নার কাছে সমর্পণ করেছে, হ্যাঁ, যারা অ্যাওয়্যার হয়তো ভাষা নিয়ে, যারা, আর ভাল লেগেছে তাদের যারা একদম মাথা না দিয়ে দেখে। কারণ আমি নিজে ওয়ান্টেড কি, ওয়ান্টেড আমাদের সালমান খানের ওয়ান্টেড দেখবি তো কোনো মাথা মুন্ডু নেই, তো জাস্ট ড্রাইভ করে যাচ্ছে, একটা ইনার্শিয়া, হিরো এবং ইনার্শিয়া। বাদামি হয় না, তুই মাইন্ডলেসলি দেখলে দেখবি ওরকমই, ওই স্ট্রাকচারই আসলে একটা ইন্টারনাল লজিক চলছে। তুমি মেইন স্ট্রিম ছবি, এই যেরকম তুমি বললে সালমান খানের ছবি, তুমি নিজে দেখো, তুমি এনজয় করো? আমি দেখতাম, একটা আমি অব্দি প্রচন্ড দেখতাম, এখন আমার দেখাটা খুব কমে দিয়েছে, খুব বেছে দেখি, হ্যাঁ, কোনো কিছু করে এনজয় করি, যে বয়স হয়ে গেলে যা হয়, হ্যাঁ, কোনো কিছু এনজয় করি না, অন্যের কাজ তো একেবারে এনজয় করি না, ওইভাবে নয়। তো পয়েন্টটা হচ্ছে যে আমি দেখি, ডেফিনেটলি দেখি, আমার দেখা কমে গেছে, এখন সাউথের ছবি বেশি দেখি, কারণ বলিউড আমার আর ভালো লাগে না, বলিউড থেকে আমি আর কিছু পাই না, আমি সাউথের ছবি দেখি। তুমিও কি অনুরাগ কাশ্যাপের মতো বাংলা ছেড়ে চলে যাবে, সাউথে চলে যাবে? না, এটা আমি ভেবেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রি ইকুয়ালি টক্সিক, কিন্তু আমি তো সাউথ 24 থাকি, আমি সাউথে কোথায় যাবো, বিহার বেঙ্গলে পড়ে যাবো, তো আমার কোনো পালাবার জায়গা নেই ভাই। আচ্ছা। আর এবং আমার পালাতে গেলে গিয়ে পড়তে বম্বেতে হয়, বম্বে ছেড়ে অনুরাগ কাশ্যপ পালাচ্ছে। এবার আমি যদি বম্বে গিয়ে বলি যে ভাই এটা খুব টক্সিক জায়গা, আমি সাউথে চলে যাবো, হ্যাঁ, তখন লোকে বলবে দেখো এই বয়সে বম্বে থেকে কিছু করতে পারলো না বলে এসব বলছে, তো খুবই খুবই চাপের ব্যাপার। তো আমাকে মনে হচ্ছে দেখ, সাউথে গেলে বড় তুমি দীঘায় যেতে পারি, এবং দীঘা খুব অসাধারণ জায়গা। আমি তো বলছি দীঘা গেলে কখনো ম্যাক্সিমাম বাঙালি যেটা যায় না, আমাদের এক্সপ্লোর করে না, একটা মিউজিয়াম আছে, সেখানে একটা সাইকেল আছে, একটা কঙ্কাল সাইকেল চালায়, এটা অসাধারণ, গেলে এবার অবশ্যই দেখবি, তুই বিয়ের পর হানিমুনে দীঘা যাস অবশ্যই দেখবি, অসম্ভব, ওটা আমি মানে এত সুন্দর কঙ্কালের করে সাইকেল চালাচ্ছে, সায়েন্স মিউজিয়াম।
আচ্ছা খুব ভালো। দেবালয়দা, একটা না, বাদামি হায়না নিয়ে আরেকটা কথা, এটা কেটে ওইখানে লাগাতে হবে। সেটা হচ্ছে যে বাদামি হায়না নিয়ে তুই দেখবি যাদের ভালো লাগেনি তারা কারা? তারা আমাদের এখানকার একটা মধ্যবিত্ত অংশ, যারা ধর রেগুলার বাংলা ছবি দেখে হয়তো, কিন্তু তারা তারা কিন্তু মেইন স্ট্রিম ছবির দর্শক নয় না। তারা হচ্ছে আরবান মেইন স্ট্রিমের দর্শক, যারা একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে গেছে, একটা লজিকে অভ্যস্ত হয়ে গেছে, এবং তাদের দেখাটা কিন্তু বেসিক্যালি মূলত যে আমাদের লাস্ট 40 বছরে যে উত্তম কুমার থেকে শুরু করে যে বাংলা সিনেমার ধারাটা, যেটা এখন এসে আবার একটা জায়গায় এসছে, আমি কারোর নাম নিচ্ছি না, সেটা খারাপ বলবো না, হ্যাঁ, খারাপ ভালো যাচ্ছি না। তো সেই যে ভাষাটায় যারা অভ্যস্ত, সেই ভাষাটা যারা এতদিন ধরে লালিত পালিত, তাদের পক্ষে ওই ভেঙে আবার বাদামি হায়নার ভাষাটা উপভোগ করা সম্ভব নয়। তারা আটকে গেছে ভাষাটার মধ্যে, তারা কিন্তু প্রবলভাবে রিজেক্ট করেছে। আচ্ছা, এই পয়েন্টটা ওখানে যাবে কিন্তু। আচ্ছা, এই পয়েন্টটা ওখানে যাবে, এটা নন লিনিয়ার ওয়েতে যাবে, ডিরেক্টর বলে দিয়েছে। আচ্ছা দেবালয়দা, আমি একটা এমনি তোমার সাথে ইন্টারাকশন, একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে এই যারা রিসার্চ করেছে পাতার পর পাতা তোমাকে নিয়ে, যারা এই প্রশ্নগুলো আমাকে সেট করে দিয়েছে, কেন এত কষ্ট করেছে আমার জন্য? না, তাদের একটা দাবি যে তোমাকে একবারে ফোন করলে তুই ফোন ধরো না। এটা শুধু তাদের না, এটা সবার দাবি যে দেবালয় ভট্টাচার্য টেক্সটে রিপ্লাই দেয়, ফোন করলে ফোন ধরে না। আসলে আমার বউ একদিন বলেছিল যে তুমি সেলিব্রিটি হয়ে গেছো, এখন অচেনা নাম্বার ধরবে না, স্টার ডিরেক্টর হয়ে গেছো, সেলিব্রিটি তুমি এখন অচেনা নাম্বার ধরবে না, তো তুমি ধরো না। না, এটাই কি স্টার ডিরেক্টরের লক্ষণ? আচ্ছা, এবার তুমি বাংলায় যারা স্টার ডিরেক্টর কাদের কাদের মনে করো, আর তোমায় ছাড়া বাংলা স্টার ডিরেক্টর এখনকার কারা কারা? দেখো, স্টার বলতে বাংলায় একজনই আছে, যে তার ছবির ঊর্ধ্বে, এবং আই রিয়েলি অ্যাডমায়ার হিম, সৃজিত মুখার্জি। তোমার বেস্ট ফ্রেন্ড? অফকোর্স, অনেক অনেক আমার এত বছরের সম্পর্ক। এবার যেটা হচ্ছে যে সৃজিত স্টার ডিরেক্টর, আর কেউ না। বাকি যারা আছে তারা নিশ্চয়ই অনেকেই খুব প্রমিনেন্ট, হ্যাঁ, কৌশিক দা বলো, অরিন্দম দা, তারপর আর কি আছে, শিবুদা অফকোর্স, শিবুদা। এবং শিবুদা শুধু স্টার নয়, শিবুদা একজন লোক যে দেখালো যে এই 50 ছুঁই বয়সে এসে লোক স্টার হতে পারে, স্ক্রিনে দেখিয়ে দিল। এটা কিন্তু অ্যাচিভমেন্ট, ডেফিনেটলি শিবু স্টার। কিন্তু আমি বলবো যে একটা লার্জার লাইফ বলো না, একজন ডিরেক্টর যে তার ছবির থেকে বড়, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি, এবং ওটা ক্রিয়েট করতে হবে। হি ইজ আ মার্কেটিং জিনিয়াস, আই রিয়েলি অ্যাডোর হিম, আমি এনভি করি। আচ্ছা আচ্ছা দেবালয়দা, একটা বিষয় নিয়ে তুমি একটুখানি বলো, সেটা হচ্ছে তোমার এই যে বাদামি হায়নার কবলে, এই ছবিটা প্রথমে অনির্বাণ ভট্টাচার্যের করার কথা ছিল, আর তার সাথে কি তোমার কোনো ক্ল্যাশ হওয়ার জন্য ছবিটা থেকে বেরিয়ে যায়? না না না, অনির্বাণের সঙ্গে আমার এটা, হ্যাঁ, অনির্বাণকে নিয়ে ভেবেছিলাম, এবং অনির্বাণের যেটা মনে হয়েছিল এই ছবিটা ওয়ার্ক করবে না। অনির্বাণের মনে হয়েছিল? হ্যাঁ, ছবিটা ডেফিনেটলি ইন্টারেস্টিং লেগেছিল, ভালো লেগেছে। অনির্বাণ যথেষ্ট আমাকে সাপোর্ট করে, অ্যাডমায়ার করে, হ্যাঁ, মানে সেদিক থেকে কোনো আমি বলবো না, কিন্তু ওর মনে হয়েছিল এই ছবিটা ওয়ার্ক করবে না। তো আমার পয়েন্টটা ছিল যে আমি এই ছবিটা আমার প্রডিউসার করতে রাজি আছে, সে যখন ভাবছে না, তাহলে একটা কেন ভাবছে ওয়ার্ক করবে। আর আরেকটা প্রবলেমও আছে, যেটা অনির্বাণ পরে বলেছিল, যে ছবিটা যে এইটা হবে আমি তো, তুমি আমায় বলোনি। এবার আমার প্রবলেমটা হচ্ছে আমার যেটা টেক্সট থাকে আর যেটা স্ক্রিনে আসে তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, এবং সেখান থেকে আমার মনে হয়েছিল যে অনির্বাণ তো আমাকে চেনে, তাহলে সেটুকু হয়তো ভরসা করতে পারতো। আর এটা তোমার সম্পর্কে আমার মনে হয় অনেকেই ভাবে, যেমন আমি একটা ইনসাইডে যা আপডেট পেয়েছিলাম এই ছবিটা নিয়ে, সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায় এই ছবিটা করার সময় ওপরের যে কোটটা সেটা সবসময় পড়তে চায়নি, তার মনে হচ্ছিল যে এটা খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু পরবর্তী সময় যখন সে ছবিটা দেখেছে তার মনে হয়েছে যে তার তোমার ট্রাস্ট করা পুরোপুরি উচিত ছিল। না, আবির কিন্তু এটা কি বলবো, ও করার সময় একটা প্রচন্ড খারাপ ওয়েদারের মধ্যে শুট করেছে, আর আমার তো জানিস ডে নাইট, যদি আবিরকে আমরা চেষ্টা করেছি 12-13 ঘন্টার মধ্যে, কিন্তু তাতেও যেরকম স্কেডিউল থাকে, হ্যাঁ, এবং অসম্ভব গরম, এবং ছবিটা বিভিন্ন লোকেশন, এবং সবসময় আমরা কমফর্ট একটা জোন দিতেও পারি না, তার মধ্যে ওই ড্রেস পরে ঘোরা, কখনো বৃষ্টি হচ্ছে, তার বৃষ্টিতে ভিজছে, সারা কিছু বৃষ্টিতে ভিজছে, তারপরেই আবার একটা অন্য সিন করতে হচ্ছে,
তো এইটা আবির খুব কষ্ট হয়েছিল ফিজিক্যালি, কিন্তু ও দেখার পর আমাকে বলেছিল, কারণ আবির নিজে আমাকে বলেছে ওয়ান অফ হিজ বেস্ট। হ্যাঁ, আবির একটা কথা তোমার সম্পর্কে আমায় বলেছিল, হ্যাঁ। সেটা হচ্ছে আমাদের মধ্যে যারা ইন্ডাস্ট্রিতে প্রথম আসে সবার মধ্যে পাগলামি থাকে, কিন্তু সেটা গত 2-3 বছরের মধ্যে চলে যায়, তারা ভুলে যায় যে আর তাদের পাগলামি রেখে কিছু লাভ নেই, যেমন চাকা চলছে তেমন ভাবে চালিয়ে নিতে হবে। বলো দেবালয় ভট্টাচার্য এখানে এমন একজন ডিরেক্টর যে পাগলামি বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, বাট দ্যাট কামস উইথ আ প্রাইস। এই জন্য আমি উবার বাইকে ঘুরি ভাই, কামস উইথ আ প্রাইস। সেটা কতদিন করতে পারবো জানি না। তোমার কখনো মনে হয়নি যে এইসব পাগলামি ছাড়ি আমিও পয়সা কামাই, আমিও স্টার ডিরেক্টর হই? প্রতিবার মনে হয়, প্রতিবার ওটাই করতে যাই, তারপর আলটিমেটলি এটাই হয়ে যায়, যেটা বানাতে চাই ওটাই চলে আসে, ওটাই হয়ে যায়। কিন্তু এবার ঠিক করে নিয়েছি আর করবো না, আমি একদম নিজেকে পাল্টে ফেলেছি। আমি লাস্ট কয়েক মাসে বাড়িতে বসে বসে একদম জিনিস লিখেছি, বুঝতে পারলি তো? এবার দেখ না, পরপর মারবো, নেক্সট ইয়ার গাড়ি কিনেছিলাম, তারপর 2 দিনে যাবো ব্রডওয়ে। আচ্ছা বলো, একটা বিষয় আমাকে বলো, সেটা হচ্ছে না, গাড়ি না কিনলে আর সমাজে মান থাকছে না। আমি একদিন উবার বাইক করে যাচ্ছি, আমাদের ইয়ের দোকানে, ওষুধের দোকানে ছেলেটা যেতে যেতে সাইকেল করে যেতে তোমার গাড়ি নেই, বাবা বলছিল। কি বলবো, যাই হোক, সেগুলো কিন্তু রাখি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই অনির্বাণ ভট্টাচার্য যার সাথে তুমি ড্রাকুলা স্যার করলে, ড্রাকুলা স্যারের বিষয় আমাদের শোনা, সেটা হচ্ছে বহু সিন ইম্প্রোভাইজ করা, বহু সিন তোমার সেটে গিয়ে তৈরি করা, যেগুলো সম্পর্কে তোমার টিমের কোনো আইডিয়া নেই, অনির্বাণের কোনো আইডিয়া নেই, মন্টু পাইলটে তাই। তোমার সেটা অনেকটা মানে সেফার অনেকটা কম হয়েছে ইন্দুবালার ক্ষেত্রে, আবার যখন বাদামি হায়না করা তখনও এরকম ধরনের ইম্প্রোভাইজেশন, প্রচুর চেঞ্জেস। তাই এই এতজনের সাথে তুমি কাজ করলে, অনির্বাণ, শুভশ্রী, আবির, সৌরভ দাস, এদের মধ্যে কে যে তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করেছে যে তুই যাই কর আমি আছি? শুভশ্রী 1 নম্বর, সৌরভ 1 নম্বর, অনির্বাণ আমি ট্রাস্ট করি। অনির্বাণের 2 দিন লেগেছিল, প্রথম 2 দিন, কারণ ওর সঙ্গে আমার কোনো ইন্টারাকশন ছিল না। কারণ আমি একটা স্ক্রিপ্ট পড়েছিলাম, যেটা থেকে আমিও কিছু বুঝতে পারিনি, ও বুঝতে পারেনি। তারপর আমরা শুট করতে চলে যাই, এবং ও জানতো না কে দেওয়ালা হচ্ছে, কি সব করেছে এর আগে, কি বলে ওয়েব, এবং গিয়ে দেখছিলাম প্রচন্ড কেওস। হ্যাঁ, তো 2 দিন লেগেছিল ওর ট্রাস্ট করতে, তারপরে ও কিন্তু ব্লাইন্ডলি করেছে। আর আবিরের ক্ষেত্রে আবিরও ব্লাইন্ডলি ট্রাস্ট, আবির ফিজিক্যালি পাচ্ছিল না। আবির আমি বলেছিল যে আমার ওই বয়সটা নিয়ে আর, হ্যাঁ, যে এইটা যেটা করে যাচ্ছ মেহেমটা, যেটা আমার, যেটা জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না, এটা আমি টানতে পারছি না। তো দ্যাট ওয়াজ ডিফারেন্ট। কিন্তু এরা সবাই ট্রাস্ট করেছে আমাকে, বা আমার মনে হয়েছে ট্রাস্ট করছে, আমার দিকে তাকিয়ে আছে এরকম ভাবে, হয়তো ভেতরে করেনি, সেটা আমি জানি না। কিন্তু এরা সেরকমই কেউই নয়, এরা প্রত্যেকে অত্যন্ত আমি মানুষ হিসেবে এরা অত্যন্ত ভালো আর কি, যাদের সঙ্গে কাজ করেছে। কারণ তারা যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে সবসময়। আচ্ছা আচ্ছা বলো দাদা, এই যে তোমার যে ছবিগুলোর নাম আমি নিলাম, যেখানে ইন্দুবালা যেটা ওটিটিতে এরকম ভাবে সাকসেসফুল হলো, আমি শুনেছিলাম ইন্দুবালা তোমার প্রথমে সিনেমা আকারে করার কথা ছিল, তখন রাজি হয়নি, পরে তুমি সিরিজ আকারে করেছো। তাই এই যেটা ম্যাসিভ সাকসেস ইন্দুবালা এনে দিল, তারপর তুমি কেন একটা এরকম ছবি করলে না যেটা ইন্দুবালার মতো, যেটা ফ্যামিলি ইমোশনটাকে বড় করে টানবে? আসলে এটাই তো প্রবলেমটা হচ্ছে যে আমি, তোমরা আমার কাছে যেটা এক্সপেক্ট করছো, আমি বছর বছর করে যেতে পারবো না, তাই না? যে আমি একটা ইন্দুবালা করলাম, পরের বছর আবার একটা অমুকবালা, 3rd বছর আবার একটা ভারতবালা, এটা সম্ভব না আমার পক্ষে করা। আমি নিজেকে রিপিট করতে পারি না, করলে খারাপ হয়। আমি সিজন 2 করলে সেটা খুব খারাপ হয়, তো এটা আমার লিমিটেশন। আমাকে আমার অন্য গল্প বলতে চাই, আমার হাই লাগবে সেটার জন্য। তো কিন্তু এটাই তো পাল্টাবো আমি। এবার তুই বালা 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 করবে, মধুবালা, তুই দেখ না, সব যতগুলো বালা ডাউনলোড করে নিয়েছি, নাম এতগুলো হবে, আমি করবো, তারপর আমার ছেলের জন্য রেখে যাবো। ধরুন ইন্দুবালা 30-32 থেকে, তারপর আমার 31 থেকে আমার ছেলের জন্য লিখে রাখলাম 7 অব্দি। তখন শুভশ্রী গাঙ্গুলি ওরকম বয়সে হয়ে যেতে পারে, আর পস্ট্রিক করতে হলো না। তাও হতে পারে।
ফিঞ্চার থেকে শুরু করে কাশ্যপ যখন তারা প্রথম ছবি করেছে, সেই ছবিগুলো, কাজগুলো ক্রিটিক্যালি খুব বাজেভাবে রেসপন্স পেয়েছে। তা কাশ্যপের 5 হোক, তা ফাইট ক্লাব হোক, পরবর্তী সময় সেগুলো ক্লাসিক হয়েছে। দেবালয় ভট্টাচার্যের ক্ষেত্রে খানিকটা সেই ফেজটাই আসে, যখন তার শুরুর কাজগুলো আসে সেগুলো সবাই খুব বাজেভাবে ক্রিটিসাইজ করেছে, কিন্তু সাডেনলি তার একটা কাজ আসলো ড্রাকুলা স্যার, ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হলো, কারেক্ট ফলোইং পেয়ে গেল, ইন্দুবালা ক্লাসিক হয়ে গেল। এই যে চেঞ্জটা, এটাকে তুমি আগে থেকে প্রেডিক্ট করেছিলে যেরকম কিছু হবে, না ইন্ডাস্ট্রি তোমাকে বুঝতেই পারবে না? আমি আসলে এরকম কিছু ভাবিনি, কারণ আমি না সবসময় নেক্সট কাজটা করার জন্য এবং আমার সার্ভাইভাল নিয়ে এত ব্যস্ত থাকি যে আমি ভাবি না। মানে আমি তো কখনো নিজেকে এভাবে ভাবিনি যে আমি একজন স্টার ডিরেক্টর হব, আমি সেলিব্রিটি হব। কারণ আমি চিরকাল জেনে এসেছি ডিরেক্টররা সেলিব্রিটি নয়, ডিরেক্টররা স্টার নয়। হ্যাঁ, স্টার হবে অ্যাক্টর, সেলিব্রিটি হবে অ্যাক্টর। তো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাকে বাঁচিয়ে রাখে, আমার মাথাটা যেন কাজ করে, মাথাটা যেন কাজ করে, এবং মাথার কাজ বন্ধ হয়ে গেলে আমি পারবো না। এবং ওই মাথাটা কাজ করিয়ে যাওয়া এবং সেটাকে ধরে একটা কাজ করা, যা কাজই করি। হ্যাঁ, কখনো সেটা হয়তো মাথা খাটাতে পারছি, কখনো মাথাকে বন্ধ করে রাখছি, কিন্তু করছি। এই পুরো প্রসেসটার মধ্যে থাকাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এবার আসলে রোগা হওয়া সহজ উপায় এখন লোকে দেখে এবং দেখে বলে, ওটা যে ল্যাঙ্গুয়েজ, তখন ওটা লোকে অ্যাকসেপ্ট করেনি, করতে পারেনি। অনেকে বলে এটা কি সময়ের আগে, সেটা আমার আমি জানি না। কিন্তু শ্রীকান্ত খুব ভালো কথা বলে যে তুই যেটা ভাবিস, আজকে যেটা ভাবছিস, সেটা তুই 10 বছর পরে কর, আর তুই 10 বছর আগের গল্পগুলো এখন কর। তো আমি পজিটিভলি নেবো না নেগেটিভলি নেবো আমি জানি না। তো আমার কাছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ, যে পয়েন্টই বলছিলাম, যে সাকসেস একটা টাইম, যদি সাকসেস বলতে কেউ বলে, সাকসেস বা অ্যাপ্রিসিয়েশন, ট্রু, সেটা এসছে হয়তো ড্রাকুলা স্যার থেকেই। যদিও বিদায় ব্যোমকেশ কিন্তু খুব ভালো চলেছিল, তাকে চরিত্রহীন কিন্তু ম্যাসিভ হিট। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সিরিয়াসলি এজ আর্টিস্ট আমাকে নেওয়া, সেটা হয়তো ড্রাকুলা স্যারের পরে থেকে হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, ওটা যদি না হতো তাহলে বোধহয় খুব ডিফিকাল্ট হতো ওটা টেনে যাওয়া। এবং এখন আবার একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে চারদিকটা এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রিটা এমন জায়গায় আছে, আমি নিজে জানি না, হ্যাঁ, যে কতদিন আমি এভাবে কাজ করতে পারবো, নাকি আমাকে নিজেকে, যেটা আমি বলছিলাম, যে নাকি আমাকে সার্ভাইভ করার জন্য এবং আমার যারা যারা টাকা লগ্নি করছেন তাদের ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা দেবালয় দা, একটা বিষয় আমাকে বলো, ক্রিটিক্স ক্যান্সার। দেবালয় ভট্টাচার্যের এক সময়ের ভাবনা যে পার্টিকুলার কিছু ক্রিটিক্স আছে যারা ক্যান্সার, এবং এখনো আমার মনে হয় তার ভাবনা যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিটিক্স আছে বা অনেক এমন রিভিউয়াররা রয়েছে যারা ক্ষতি করছে। এই বিষয়টা নিয়ে মানে এটা এরকম ভাবনা কেন, এবং বলার কারণ? ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা ভালো খারাপের ব্যাপারটা, ব্যাপারটা কালচার। কালচারটা কি, আগে আমরা যখন বড় হয়েছি তখন দেখেছি একটা মানুষ যখন লিখছে, একটা লাইনও লিখছে, তখন সবকিছু থেকে যেত প্রিন্টে। তার জন্য একটা দায় ছিল যে আমরা একটা লাইন যখন লিখি, হ্যাঁ, সেটা অনেক ভেবে লিখতাম। বা একজন রিভিউয়ার যখন লিখছে একটা ছবি নিয়ে, সেটা কিন্তু ইতিহাসে থেকে গেল মনে রাখতে হবে। যে আজকে কিন্তু আমরা খুঁজে খুঁজে বার করি যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের ছবি রিভিউ নিয়ে কি বলেছিল, সেগুলো আমরা পড়ি, তার মানে ওগুলো দলিল। এবার প্রবলেমটা হয়েছে যে এখন কে রিভিউয়ার, কে ক্রিটিক, হ্যাঁ, কোন প্ল্যাটফর্ম, কিছুই বোঝা যাচ্ছে না। কারণ সোশ্যাল, এটা এবার মানে ডেমোক্রেসির যেমন ভালো দিকও থাকে যে সবাই নিজের বক্তব্য দিতে পারবে, আবার খারাপ দিকও থাকে। খারাপ দিকটা কি, যে সবাই এখানে ক্রিটিক, সবাই রিভিউয়ার, যে যা ইচ্ছে মনে হচ্ছে লিখছে। এবার কে ভালো লিখছে, কে খারাপ লিখছে, কাজটা বিশ্বাস করবো, কাজটা বিশ্বাস করবো না, এই মানদণ্ডটাই চলে গেছে। পুরোটা একটা ফ্লো, যে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে নানা রকম কিছু করছে, এবং আমি জানি না এই লোকগুলোর ক্রেডিবিলিটি কি। আগে কি ছিল, একটা লোক শেষ মানে যে রিভিউ করছে, সে ভুল রিভিউ করে থাকতে পারে, হয়তো অনেক ভালো ছবি খারাপ বলেছে,
কিন্তু তার একটা ক্রেডিবিলিটি আছে। তো আমি জানি সে কোন পয়েন্ট থেকে কথা বলছে, কি পরিপ্রেক্ষিতে বলছে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু লোকে আবার চিঠি লিখতো, লিখে জানো, তখন যেমন কমেন্টস। কিন্তু এখন যেটা হয়েছে, আমার মনে একটা মেহেল, প্রত্যেকে বক্তব্য দিচ্ছে। এবং তারা কারা? যে আমি একটা ছবিকে, আমি দেওয়ালে হচ্ছে, যারা ঢুকলাম, একটা সিনেমা দেখে এলাম, ফেসবুকে বসলাম, মাথাটা গরম আসে, দিলাম ঠুকে আচ্ছা করে, বা হয়তো সে বিশ্বাস করে দিচ্ছে। কিন্তু সে কে? তার ক্রেডিবিলিটি কি? সে বলবে আমার তো ইয়ে আছে, ভোটার আইডি কার্ড আছে, আমার তো কি বলে এটা, মোদিজি করে দিয়েছে সবাইকে, না না, আধার কার্ড আছে। তো এই আধার কার্ডটা একজন ক্রিটিক হওয়া বা রিভিউয়ার হওয়ার জন্য একমাত্র কি বলে পরিমাপ হয়ে গেলে খুব মুশকিল। আচ্ছা, এটা সব ক্রিটিকের ক্ষেত্রে আমার মনে হয় না, নিশ্চয়ই তার মধ্যে অনেক ভালো ক্রিটিক আছে তো, কিন্তু প্রবলেম হচ্ছে তাদের আবার অনেক বাইন্ডিংস আছে। যেমন আমি কারোর নাম নিয়ে বলবো, যেটা হচ্ছে যে খুব ভালো একজন ক্রিটিক, যে খুব ভালো লেখেন, কিন্তু পার্টিকুলার একজন ফিল্ম মেকারের সম্বন্ধে তাকে ভালো লিখতেই হবে সব ছবির ক্ষেত্রে, না হলে তিনি খবর পাবেন না। তার মানে কি? তার মানে কি বুঝতেই পারছিস? তো এইটা যেটা করছে না, এটা কিন্তু কাউকে, এটা একটা সিস্টেম, একটা করাপ্ট সিস্টেম। এটা করাপ্ট সিস্টেম। এবার তার মধ্যে তো সবাই ঢুকে যাচ্ছি, আমিও ঢুকে যাচ্ছি। আচ্ছা দেওয়াল, আমরা এটার থেকে একটু সরে আসছি। হ্যাঁ, খুবই কন্ট্রোভার্সিয়াল এটা, বেশি কথা বলতে চাই না, ওটা কমে খেতে হবে, এগুলো রাখিস না কেবল। আচ্ছা দেওয়াল, তুমি খুব ভালো একজন পেইন্টার, ভালো কিনা জানি না, পেইন্টার ছিলাম। হ্যাঁ, তুমি আগে স্কেচ করতে সিনের, হ্যাঁ, পরবর্তীতে তুমি ইম্প্রোভাইজ করো সিনের, যা দেখে আসলে লোকেশন, যা রেকি করে আসলে, যা দেখে আসলে ওখানে কি সব বদলে দিলে সিনে। তোমার ডিওপির মাথায় হাত, একটা বুঝতে পারছে না পজিশন। তো এই যে তোমার দেখা, একটা লোকেশনে গেলাম, গিয়ে পুরোপুরি ফ্রেম ছুটে আসলাম, তারপরে ওখানে গিয়ে সব বদলে দিলে, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে ভাবনাই বদলে গেল। কেন? দুটো কারণ হচ্ছে। একটা হচ্ছে, আগে আমি যখন রোয়াহর সহযোগে করছিলাম, তখন আমি নিজেকে প্রিপেয়ার করে গেছিলাম, কারণ মানিক দা শিখিয়েছেন যে কিভাবে রেডি হতে হবে। গিয়ে দেখলাম ব্যাপারটা ওরকম হয় না। আজকে সকালে গেলাম, দেখলাম ওই লোকেশনটা পাওয়া যাচ্ছে না, চেঞ্জ হয়ে গেল লোকেশন। বা গিয়ে দেখলাম যে যেভাবে সেটটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, অন্যরকম। খারাপ হয়েছে বলবো না, অন্যরকম হয়েছে। আসলে প্ল্যানিংটা তো সব লেভেলে হতে হয়, শুরু থেকে লাস্ট অব্দি, তবে গিয়ে ওই প্রসেসটা ওয়ার্ক করে। তারপর থেকে, এবং আরো তারপর কিছু ঘটনা ঘটে, যারপর থেকে আমি ঠিক করলাম যে আমি আর এত মানিক দা হবো না। তো এবং তখন দেখলাম অ্যাকচুয়ালি সেটা করতে গিয়ে বোধহয় আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি স্পন্টেনিয়াস। ঘুম থেকে উঠে সকালবেলা গিয়ে আমার মুখটা কিরম আছে, দ্যাট উইল ডিসাইড মাই ক্যামেরা অ্যাঙ্গেল। তখন আমি গল্পটা নিয়ে ভাবছি, তো সেটা তো গল্পটার একটা পার্টিকুলার পার্সপেক্টিভ আসছে। আচ্ছা, এমন কোন তোমার ছবির সিন যেটা পার্টিকুলার লেখা ছিল না, ভাবনা ছিল না, তুমি স্পটে কি করেছো, কিন্তু পরের সিনটা খুব পপুলার হয়েছে, খুব পছন্দ হয়েছে? ইন্দুবালা লাস্ট সিন তো লেখা ছিল না, ইন্দুবালা লাস্ট সিন কেউ জানতো না, এডিটে গিয়ে সবাই জানতে পেরেছিল লাস্ট সিন। আচ্ছা, আমি শুট করে রেখেছিলাম, আচ্ছা, কেউ জানতোই না ওটা ইন্দুবালা লাস্ট সিন। আচ্ছা, এই যে তোমার এরকম ধরনের ভাবনা, এরকম ধরনের সিকোয়েন্স আনা, যেটা শোনা, সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্য যদি খেয়ে থাকে, ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, তাহলে সিন খুব ভালো দাঁড়াবে, আর যদি না খেয়ে থাকে তাহলে কনফিউশন হবে। কিন্তু আমি তো কোনোদিনও, মানে এটা আমার কাছে খুব স্ট্রিক্ট, যে কোনো কাজে যখন আমি আছি, সেটা লেখা হোক, এডিট হোক, সাউন্ড হোক বা শুটিং হোক, কোনোদিনও কাজের মধ্যে কোনো রকম নেশাদ্রব্য, এখন জর্দা পান ছাড়া নেশাদ্রব্য আমি ছুঁই না, আজ অব্দি কোনোদিন ছুঁইনি। আমি মনে করি যেদিন সেটা করবো, সেদিন আমি শেষ। মানে কাজের আগে বা পরে হতে পারে, কাজের মধ্যে আগে হবে না, কাজ শেষ করে হবে। আচ্ছা, কারণ আমার কাজটাই তো ইনটক্সিকেশন, কাজ না থাকলেই বেশি খাওয়া পায় আমার। তো
তোমার কাজে রেখে দিয়ে আমি না খেয়ে থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর খেতে হয় অন্য কারণে কলকাতা শহরে। বম্বেতে আমি এনজয় করে খেতাম, কলকাতায় আমি খাই হচ্ছে সন্ধ্যের পর থেকে যাতে মাথাটা না কাজ করে। কি খেতে ভালো লাগে? উইস্কি। কোন ব্র্যান্ড? আগে রাম খেতাম, অ্যাকচুয়ালি আমি রাম ভক্ত। রাম ভক্ত মানে আমার মনে হয় রামের থেকে বড় কিছু তৈরি হয়নি। শীতকালে এই জন্য খুব পছন্দের। শীতকাল খুব ভালো লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার এখন বয়স তো বাড়ছে, তো উইস্কিতে শিফট করতে হয়েছে, ব্লাড সুগার, কোলেস্ট্রল। কোন ব্র্যান্ড? দেখ, আমার অ্যাফোর্ড করতে পারি না, কিন্তু আমার খাওয়া উচিত ব্লেন্ডার স্প্রাইট। হ্যাঁ, কিন্তু আমি খাই হচ্ছে ভ্যালেন্টাইন বা ব্ল্যাক এন্ড হোয়াইট, ওইটাই। আচ্ছা, আর ইয়ে হলে রাম হলে? রাম বলে তো ওল্ড মঙ্ক। ওল্ড মঙ্ক। হোয়াইট ফাইট তোমার পোষায় না? আচ্ছা, ওল্ড মঙ্ক হচ্ছে আমার মনে হয় যে মানে একটা ওটাকে লিগালাইজ করে দেওয়া উচিত, এবং বিসলির মতো বোতলে মোড়ে মোড়ে পাওয়া বিক্রি করা উচিত, সবাই খাক, তাহলে জাতি তৈরি হবে। আচ্ছা, এখানেও কি আছে, উইস্কি না কফি? না না, দিনের বেলা তো এমনিতে খুব স্পেশাল অকেশন ছাড়া খাই না। আচ্ছা আচ্ছা, দেবালয় দা, তোমার আমি কিন্তু অ্যালকোহলিক নই, তুই আমার 6 মাস মদ না খেয়ে রাখতে কোনো কিছু শেষ হবে না আমার। আচ্ছা, মানে তোমার কোনো পার্টিকুলার কোনো নেশা নেই? জলদাপানের নেশা আছে, কারণ সিগারেটটা আমি ছেড়ে দিয়েছি কোভিডের পর থেকে। আচ্ছা, জলদাপানটা খুব এনজয় করি আমি। ওটা আমার মনে হয় যে একটা আমার মধ্যে যে একটা জমিদারি রক্ত আছে সেটাকে বড় মানে বাঁচিয়ে রাখে। আমার মনে হয় যে যারা তোমার ছবি দেখেছে, তোমার ইন্টারভিউ শুনেছে, তোমাকে মানে তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানে না খুব একটা, তাদের মনে হবে দেবালয় ভট্টাচার্য মানেই হচ্ছে হ্যাল। দেবালয় ভট্টাচার্য সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে উইস্কি দিয়ে মুখ টুক ধুয়ে, তারপরে কচুরি দিয়ে ওলবং দিয়ে খায়, তারপরে দুপুরবেলা একটু কোকেনের সাথে ভাতটা মেখে খেয়ে নেয়, সন্ধ্যাবেলা আবার গাজা দিয়ে পরোটা বা কিছু। জর্দা কিন্তু কোকেনের সবচেয়ে ক্লোজেস্ট। আচ্ছা, তা তুমি তো ওটা খুব ছোট, মানে ওটা 100 হলে এটা হয়তো 10 বা 8, কিন্তু জর্দা কিন্তু কোকেনের সবচেয়ে, জর্দা খুব সুন্দর নেশা একটা, ওটা আমাকে আমরা ব্রাত্য করে দিয়েছি কারণ আমরা ভদ্রলোক হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু জর্দা খুব ভালো নেশা একটা। না, এটা লোকের একটা পারসেপশন আছে যে সকাল থেকে বোধ হয়, কিন্তু একেবারেই নয়, একেবারেই নয়। তোমার ডেইলি লাইফ রুটিন একটু বলো না। ডেলি কাজ না থাকলে খুব দেরি করে ঘুম থেকে ওঠা, দিয়ে শীতকাল হলে ভাত খেয়ে আবার কমলার মুখে ঘুমিয়ে পড়া, অন্য সময় হলে দুপুরবেলা একটু পড়াশোনা করলাম, সিনেমা দেখলাম, বিকেলবেলা একটু কফি খেতে গেলাম, ঘুরে এলাম। আর কফি শপটা আমি খুব এনজয় করি, অনেক টাইম কাটাই একটু কফি নিয়ে বসে, ওটা আমার অ্যাকচুয়ালি ভাবনা চিন্তার জায়গা। আচ্ছা, তারপর সন্ধ্যাবেলা আবার কিছুটা দেখা, তারপরে যতক্ষণ না ঘড়িটা দেখা, তারপর দেখলাম যে বোতল খুলে বসে যাও, যাতে মাথাটা না কাজ করে। কারণ আমাদের একটাই লড়াই যে মাথা কাজ করাটা বন্ধ করতে হবে, মাথা বন্ধ না করলে এখানে কাজ করতে পারবো না বেশি। আচ্ছা দেবালয় দা, তোমার যে কটা কাজ, না আমি যেটা বললাম যে যখন আমার কাজ নেই, হ্যাঁ, আর যখন কাজ আছে, যখন কাজ আছে তখন তো আর রুটিন নেই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি অত্যন্ত ল্যাদ ঘুরে ঘুমোতে ভালোবাসি। এরকম হয়েছে আমি এবং আমার ওয়াইফ জাস্ট ঘুমাবার জন্য আমরা দুজনে ঘুমের ওষুধ খেতে হয়েছি, যে টানা বেলা অব্দি ঘুমো, 10 ঘন্টা ঘুমোলাম, কারণ দুজনেই খুব ঘুমোতে ভালোবাসি, অসম্ভব ঘুমোতে ভালো। আচ্ছা দেবালয় দা, তোমার যা যা ফিল্মোগ্রাফি যা কাজ রয়েছে, এমন একটা ছবি বা এমন একটা কাজ যেটা তোমার মনে হয় যেটা না করলেই ভালো? ম্যাক্সিমাম না, আসলে যেটা হয় আমি যাই করি, ভালো খারাপ হোক, সেটা খুব প্যাশনেটলি করি। হ্যাঁ, তো তাই জন্য হওয়ার পর সেটা হয়তো কোনো ইম্প্যাক্টই হলো না বা আমার নিজেরও ভালো লাগলো না, কিন্তু আমি সেটাকে অস্বীকার করতে পারবো না। আর তোমার বেস্ট কাজ, মানে যেটা তুমি ভেবেছো? আমি একটা কথা শুনেছিলাম তোমার সম্পর্কে, তোমার মনে মানে তুমি এটা তোমার ক্রুদের টিম মেম্বারদের বলো যে তারা বলছে কাজটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি তখন নাকি বলো যে আমি যা ভেবেছিলাম তার 30% হয়নি। তাই আমি বলেছি? আসলে দেখ, একটা কাজ করার পর না না, আমি একটা কাজ করার পর তো ন্যাচারালি আমার নিজের কাজ আমি দেখি না। আমি একটা কাজের হয়তো একটা সিন, দুটো সিন, কোনো একটা 1 মিনিট 1.5 মিনিট, এটুকুই আমার ভালো লাগে।
যেমন চরিত্র 2 এর দু একটা সিন আমার খুব ভালো লাগে। আমার নিজের চরিত্র 2 সবচেয়ে পছন্দের এই চরিত্র সিরিজের। মন্টু পাইলটের একাধিক সিন ধরে গানের জায়গা ভালো লাগে, ড্রাকুলা তাই একাধিক সিন, এবং বাদামি হানার আমার ক্লাইম্যাক্সটা নিজের খুব পছন্দ, ওটা আমি বারবার চালিয়ে দেখি। হ্যাঁ, ওই পার্টটা আমার নিজের পছন্দের। এইরকম ছোটখাটো একটা দুটো সিন ভালো লাগে আমার নিজের। ওভারঅল কোনো কাজে পছন্দ বা ভালো লাগে আমি দেখি না, হয়ে যাওয়ার পর আমি অনেকদিন, হয়তো 2 বছর পরে গিয়ে নিজের কাজ দেখি, যে ফাইনালটা বার করে দিলাম, তারপরে আমি প্রচন্ড অস্বস্তি হয়। 2 বছর পর বসে আবার দেখতে পারি, কারণ না হলে মনে হয় যে হলো না, করতে পারিনি। আচ্ছা, দেবালয় ভট্টাচার্য আর মিউজিক, এই যে কম্বিনেশন, তোমার নিজের লেখা হোক লিরিক্স, এই মিউজিক্যাল যে অ্যাপ্রোচটা তুমি যেরকম ভাবে তোমার প্রত্যেকটা গানে আনো, সেটা ইন্দুবালার তো গান দারুণ, বাদামি হায়না হোক, চরিত্রহীন হোক, মন্টু পাইলট হোক, বা হচ্ছে তোমার ড্রাকুলা স্যার হোক, প্রত্যেকটা গান এতটা, মানে আমি বলছি না যে প্রচুর মাসেসদের মধ্যে গান পপুলার হয়ে রয়েছে, তা মন্টু পাইলটের হবে হয়তো, কিন্তু দেখ আমার মাসটা কিন্তু একটা তার একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, তাদের মধ্যে যেভাবে গানগুলো পৌঁছে যায় বা যেভাবে গান পছন্দ হয়ে থাকে, তুই গান তুমি কিভাবে সিলেক্ট করো, গান তৈরি কিভাবে করো? এটা খুব অর্গানিক্যালি হয়। আমি যখন লেখা চলে তখন কিন্তু প্রায় গান চলে তৈরি হওয়া, তো হয়ে যায়। তো তুমি তোমার মিউজিক ডিরেক্টরকে সিনের রেফারেন্স দাও না, কিভাবে তাও তৈরি হয়? না, এগুলো সব ক্লোজ রিঅ্যাকশন যাবে, সব তোকে কমপ্লেন করা আসতে বলে ফোন করে। আমি সবার থেকে এরকম খোঁজ নিয়ে নিয়েছি। দেখ, আমার আর আমার মিউজিক ডিরেক্টরের মধ্যে না অদ্ভুত একটা সম্পর্ক। হ্যাঁ, সম্পর্কটা আমরা যে মিউজিক নিয়ে কথা বলি তা না, আমরা জ্যোতিষবিদ্যা নিয়ে বেশি কথা বলি। সরি, জ্যোতিষবিদ্যা বলছি, কি বলে অ্যাস্ট্রোলজি? হ্যাঁ, অ্যাস্ট্রোলজি কি জ্যোতিষবিদ্যা? না, জ্যোতিষবিদ্যা না, জ্যোতিষবিদ্যা, জ্যোতির্বিদ্যা না। আচ্ছা, আমি আর আমার এটা বাস্তবিকগুলো বাদ দিই। হ্যাঁ, আমি আর আমার মিউজিক ডিরেক্টরের মধ্যে মিউজিক নিয়ে কম কথা হয়, জ্যোতিষ নিয়ে বেশি কথা হয়। আচ্ছা, এখন রাইজিং জ্যোতিষী। আচ্ছা, আর আমি তো খুবই ভালোবাসি সব। হ্যাঁ, তুই বিশ্বাস করো? প্রচন্ড। আমি মনে করি এইগুলো পরে বেঁচে আছি, কেউ নেই ভাই, শুধু এইগুলো আছে বাঁচিয়ে রেখেছে, না হলে দিত সবাই মিলে। ঠিক আছে, গাড়ি চলে। বলো বলো বলো। তো আমি আর আমার তো তার মাঝখানে ধর আমরা বসলাম, আমি হয়তো আগের দিন রাত্রে লিখে পাঠিয়েছি, সেটা শুরু করে রেখেছি, শোনালো, হয়ে গেল, হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, আমার ধরুন এই আংটি ফাংটি গো আংটি পরে আমি ওই জোরে হয়ে যায়। আচ্ছা, ওই কপালটা আমি মোটা মতো রেখেছি। আচ্ছা, দেবালয় দা, রিসেন্ট একটা ছবি এসেছে, ছবিটা আমি জানি তুমি দেখেছো কিনা, বিনোদিনী বলে। হ্যাঁ, এবং সৃজিত মুখার্জি একটা কাজ করছে যেখানেও বিনোদিনীর ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। আমার যতদূর শোনা, তোমার একটা কাজ করার কথা ছিল বিনোদিনী নিয়ে, তুমি একটা লম্বা রিসার্চ করেছিলে, তা এই কাজগুলো দেখার পর তোমার কি অপিনিয়ন? আমি আসলে ওটা অনেক বছর আগে, 5-6 বছর আগে স্ক্রিপ্টটা হয়েছিল। তার আগে আমি প্রায় 4-5 বছর ধরে, বেশি সময় ধরে বিনোদিনী নিয়ে রিসার্চ করি এবং একটা ফিল্ম স্ক্রিপ্ট করি, এবং সেটা আমি প্রডিউসারের কাছে যাইও। কিন্তু তখন আমার নিজের মনে হয় যে কটা আমি ভালো স্ক্রিপ্ট রেখেছি তার মধ্যে ওটা একটা। কিন্তু যেহেতু পিরিয়ড এবং বড় স্কেল, এবং তখন কাউকে বিনোদিনী কাকে করতে পারি যাকে ধরে এই ইনভেস্টমেন্টটা পাবো, সেরকম কেউ ছিল, যেকোনো হয়নি। কিন্তু পরবর্তীকালে ওই বিনোদিনী পার্টটা অ্যাডাপ্ট করে আমি আরেকটা গল্প লিখি, যেটা হচ্ছে মধ্যরাতের অপেরা। এবার সেটা অ্যানাউন্স হয়, কিন্তু সেটা বিভিন্ন কারণে আটকে যায়। তো এর মধ্যে এত বিনোদিনী হয়ে যাচ্ছে, তো বিনোদিনী চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিয়েছিলাম। আমার খুব দুঃখের একটা জায়গা। আমি খুব খুশি যে বিনোদিনী নিয়ে কেউ ছবি বানিয়েছে। ইট ওয়াজ লং ডিউ। আর সৃজিত করলে আমার ধারণা খুব ইন্টারেস্টিং কিছুই করবে এটা, আমার নিজের মনে হয়। এটা অনেক আগে লেখা স্ক্রিপ্ট। তো অল দ্য বেস্ট। আর তোমার কেমন লেগেছে রুক্মিণীকে অ্যাজ বিনোদিনী? আমি বিনোদিনী দেখিনি, রুক্মিণী আমার টেকটা খুব ভালো লেগেছে। আচ্ছা, বিনোদিনী দেখিনি কারণ আমার একটু কষ্টের জায়গা আছে, কারণ বিনোদিনী আমি অনেক বছর ধরে কাজ করেছি। আচ্ছা, এবং সেটা আমার এখনো খুব, মানে বলে না, এখনো অনেকগুলো সিনেমা আমি তোকে বলে দিতে পারবো, এরকম আমার খুব পছন্দের একটা। আচ্ছা দেবালয় দা, এই যে তুমি একটা শুরুতে কথা বলছিলে যে বাংলা ছবির যারা অডিয়েন্স, ম্যাক্সিমাম যে অডিয়েন্স তৈরি হচ্ছে, তারা এক টাইপ অফ ছবি দেখছে বা তাদেরকে এক রকমের ছবি দেওয়া হচ্ছে,
তোমার কি মনে হয় এটা আগামী দিনে খুব সমস্যা? তার কারণ এই যে মার্কেটটা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা কি সমস্যা? তা এটাই সবচেয়ে বড় সমস্যা। সমস্যাটা হচ্ছে যে ছবি দেখার কালচারটাই নষ্ট হয়ে যাচ্ছে, গেছে। আগে কি ছিল, আমার ছোটবেলায় মনে আছে যে হাজরা পুরো কালীঘাট থেকে ওদিকে হাজরা ক্রস করে ভবানীপুর অব্দি সন্ধ্যেবেলা একটা 100 জন শো ভাঙতো, পুরো জায়গাটা ব্লক হয়ে যেত, এবং সেটা প্রতিদিন হতো, শনি রবিবার নয়, অতগুলো থিয়েটার ওখানে। এবং তুই টালিগঞ্জ থেকে যদি শুরু কর, অ্যাকচুয়ালি গড়িয়া থেকে শুরু করলে ভবানীপুর অব্দি তুই দেখ কতগুলো 11-12টা থিয়েটার ছিল, এবং লোকে রেগুলার সিনেমা দেখতে যেত। আমার বাবা দেখেছি 6টার সময় অফিস থেকে এসে, টাইম নেই, 6:30 6:30 শুরু হবে, বাবা মা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আমার জন্য খাবার সিনেমা দেখতে যাওয়া। এবার এখন সিনেমা দেখাটা একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে গেছে, খুবই এক্সপেন্সিভ। আমি কি করে বলবো একটা 4-5 জনের পরিবার, 3-4 জনের পরিবার, সে মাসে 1-2 বেশি সিনেমা দেখতে পারবে? তার যাতায়াত, পপকর্ন, বাইরে একটু কিছু খাওয়া, সবকিছু নিয়ে 4 জনের তো 2,000 টাকা 2,500 টাকা খরচা আছে। কটা ফ্যামিলি সেটা অ্যাফোর্ড করতে পারে? এবং যারা পারে তারা কেন বাংলা ছবি দেখবে? তারপরেও যখন দেখছে পুজো এবং শীতের ছুটিতে মেনলি, সেটাও অনেক আগে বলবো। আচ্ছা, কারণ ওই টাইমটা তারা খরচা করতে পারে, খরচা করে, কিন্তু সারা বছর এই খরচা করা সম্ভব নয়। তাহলে কি, তাহলে আমাকে এমন প্যাকেজ দিতে হবে যেটা যদি একটা ইংলিশ, একটা হিন্দি আর একটা বাংলা ছবি থাকে, আমি লোকে তো যারা দেখছে তাদের ইনভেস্ট করছে, সেই ইনভেস্টটা করতে চাইবে, তবে গিয়ে একটা মাস ফিল্ম হবে, তাই না? দেবালদা, তোমার রিসেন্ট দেখা 5খানা বাংলা ছবি? 5টা বাংলা 10 বছরে দেখেছি। আচ্ছা, 3টে বলো। মায়ানগর, গ্রিস আমাদের দেশ না, দুটো ছবি খুব ইন্টারেস্টিং। গ্রিস আমাদের দেশ না, মায়ানগর তো খুবই ভালো, সবাই বলেছে, কিন্তু গ্রিস আমাদের দেশ নয় একটা ছবি, খুব অনেস্ট একটা ছবি, যেটা দেখে খুব শান্তি হয়েছে আমার, এবং আমি সবাইকে বলবো এটা ছবি দেখতে, এখন নন্দনে চলছে। আর আরেকটা ছবি লাস্ট দেখেছি বাংলা, বহুরূপী। কেমন লেগেছে? খুব খুব ইন্টারেস্টিং লেগেছে বহুরূপী। আমি লিখেও ছিলাম, আমি সবসময় কথা বলেছি যে আমার মনে হয়েছে এইটা কিন্তু অ্যাকচুয়াল একটা মেইন স্ট্রিম বহুরূপী, বাঙালি মেইন স্ট্রিম, মানে বাঙালি সিনেমার থেকে আসা একটা মেইন স্ট্রিম। খাদানের একটা খুব ভালো জিনিস আছে, আমি তোকে বলবো, যেটা দুটো ছবি নিয়ে করে। খাদান যেমন, খাদান দেখছি অফকোর্স, খাদানে যেমন যেটা সুজিতের সঙ্গে কথা বলে আমি পরে বুঝতে পারলাম যে ওর রুটসটা পুরুলিয়া, সেই রুটসটা আছে। বহুরূপীতে দেখ, আজকে শুভ এবং নন্দিতাদি, ওদের কিন্তু রুটসটা ওখানকার। আলটিমেটলি দেখ, যেই মুহূর্তে আমরা রুটের সঙ্গে কানেক্ট করছি তখনই ওয়ার্ক করছে, যে কোনো সাউথের ছবি ওয়ার্ক করে। এবার আমি তো বেসিক্যালি আমার প্রবলেমটা হচ্ছে আমি শহরে, আমি সারা জীবন তুমি শহরের গল্পই বলতে হবে, এটা আমার ডেস্টিনি, কিছু করার নেই, কারণ আমি শহরটাকেই চিনি। সেটা লোকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এবং শহরে জন্মাবার জন্য কালচারালিও তো আমার সাধারণ মানুষের সঙ্গে একটা গ্যাপ এসছে, সেটা থাকবেই, সেটা কাটাবার চেষ্টা করতে পারি বড়। কিন্তু এদের আজকে সুজিত এবং শিব নন্দিতা, এদের যে পজিশনিংটা, দুটোই খুব কারেক্ট হয়েছে বলেই দুটো ছবি এত ভালো করে ওয়ার্ক করেছে, দুটো ছবি এত জেনুইন লাগে। এবং বহুরূপীর যেটা খুব ইন্টারেস্টিং, যে ন্যারেটিভটা, যেভাবে গল্পটা বলেছে, যে শিবুর গল্পটাকে প্যারালালি যে আবিরের গল্প দিয়ে স্ট্রাকচারিংটা করেছে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব স্মার্ট একটা অ্যাপ্রোচ। আচ্ছা, বাংলায় কোন প্রডিউসার তোমার মনে হয় সব থেকে মানে শার্প, শুধুমাত্র বাণিজ্যের দিক থেকে নয়? প্রডিউসার একটাই আছে কলকাতার, প্রডিউসার যদি বলি, একজন আছে, শ্রীকান্ত মহাতা। যে একটা স্ক্রিপ্ট পড়ে দেখতে পায় ছবিটা, বুঝতে পারে যেটা খুব। আর কোন কোন প্রোডাকশন, এবং এত ভালো এডিটর, শ্রীকান্তের মতো এডিটর। আর কোন কোন প্রোডাকশন তোমার মনে হয় খুব ভালো কাজ করছে? ডেফিনেটলি প্রোডাকশন, দেখ অনেকেই আছে,
রানে ডেফিনেটলি সুরিন্দার ফিল্ম ডেফিনেটলি খুব ভালো কাজ করে। হ্যাঁ, সুরিন্দার রানে যেমন একটা ইনস্টিংক্ট দিয়ে করে। উইন্ডোজের একটা ভালো দিক হচ্ছে ওরা নিজেরা করছে, তার বাইরেও করছে, অন্যান্য ডিরেক্টরদের দিয়ে করাচ্ছে। এছাড়া কি আছে? ডেফিনেটলি একজনের কথা বলতেই হবে যে আমার মনে হয় খুব ভালো প্রডিউসার, সে হচ্ছে দেব। এবং দেব খুব ভালো এবং খুব খুব পজিটিভ লাগছে আমার ওর জার্নিটা। আর আমি আমাদের এখানকার বহু মেকারদের দেখি একটা বিষয়, সেটা হচ্ছে তারা যদি খুব অফবিট বা একটু প্যারালাল ছবি বানায়, তারা মেইন স্ট্রিম ডিরেক্টর, মেইন স্ট্রিম ছবি, মেইন স্ট্রিম অ্যাক্টর, যেমন তুমি দেবকে অ্যাপ্রিসিয়েট করছো, যেমন তুমি খাদানকে অ্যাপ্রিসিয়েট করছো, বহুরূপীকে অ্যাপ্রিসিয়েট করছো, আমি দেখেছি এটা না হয় না, অ্যাপ্রিসিয়েট করে না, বা কোথাও একটা কি বলে যে সেই ছবিগুলোকে খুব একটা ইম্পর্টেন্স দেয় না বা আলোচনাই করতে চায় না। তা এটাই তো সবচেয়ে প্রবলেম। হ্যাঁ, এবার কি হয়, আজকে যদি আমি তো খাদান বানালাম, আমাকে কেউ সিরিয়াসলি নেবে না, ডিরেক্টর নিচ্ছে না। আমি তখন কি করবো যে আমি ডিরেক্টর হিসেবে অ্যাপ্রিসিয়েট পাওয়ার জন্য আমি পুরো সিরিয়াসলি বানাতে যাবো। কিন্তু আসলে এইটাই তো এখান থেকেই পুরো আমাদের বেসিক্যালি এই জাজমেন্টের জায়গা থেকে কিন্তু আমাদের পুরো বাঙালি সংস্কৃতি, কালচার, সিনেমা সব ডুবে গেছে। উন্নাসিকতা। কারণ আমরা আসলে আমরা বেসিক্যালি খুঁজি কি কিছু লোক যে আজকে অমুকের সিনেমাটা দেখে এলাম, তাহলে আমার পাড়ায় এবং আমার স্ফিয়ারে, আমার চারপাশে আমাকে সিরিয়াসলি নেওয়া হবে। আমাকে একটি মেয়ে এসেছিল অভিনয় করে, আমি জিজ্ঞেস করলাম ক্লাস কি দেখেছো হলো, তখন কিছু নেই, তোমার প্রিয় ছবি কি, পথের পাঁচালী। আচ্ছা, আর সিরিজ কিছু ভালো লাগে, মন্দার। কিন্তু আমি জানি দুটো দেখতে বসলেও ঘুমিয়ে পড়বে। এই যে এইটা প্রবলেমটা, প্রিটেন্ড করা। মানে আমি খাদান দেখেছি বললে হলো না, কিন্তু আমি অমুক একটা সিনেমা দেখেছি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ও আচ্ছা, মানে আমি আছি। এটা খুব বেসিক আমার মনে হয় জায়গাটা, এটা সবাই ফিল করতে পারবে। তো এইটা তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম। এটা নিয়ে তোমার সমস্যা আছে? অফকোর্স সমস্যা আছে, এইটাই তো সবচেয়ে বড় প্রবলেম আমাদের দর্শকদের, যে আমরা আসলে কিন্তু ওইটাই, কিন্তু মুখে মানে দেখতে চাই একটা, ভালো লাগে একটা, মুখে বলার সময় অন্য কথা বলে। তারা তো বহুরূপী দেখেছে, তারা খাদানও দেখেছে। বহুরূপী, তাও যেহেতু বহুরূপীর একটা ব্যাপার আছে, বহুরূপীর ক্ষেত্রে শিব এবং নন্দিতার একটা সামাজিক অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, তার একটা ব্র্যান্ড হয়ে গেছে। কিন্তু মেইন স্ট্রিম ছবিকে ছোট করা বা সিরিয়াসলি না নেওয়া, এটা তো সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে, সেটা দেখতে পাচ্ছি। একটা মেইন স্ট্রিম ছবি একটা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড, সেটা না থাকলে আমাদের মতো ফ্রিঞ্জের লোকরা এক্সিস্ট করতে পারবে না। আচ্ছা দেবালয়দা, হ্যাঁ, নতুন প্রজন্ম, নতুন পরিচালকদের জন্য তোমার মনে হয় কোন একটা কথা যেটা কেউ বলছে না, যেটা বলা দরকার এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য? আমি বলছি এটা নতুন, যাদের বয়স কম, এখনো সময় আছে, ইন্ডাস্ট্রিতে এসো না। আমার এখন আর বয়স নেই, আমাকে এটি করে কমে খেতে হবে, অন্য কিছু ব্যবসাপাতি করো, পরে ইচ্ছে হলো সিনেমা করো। এটা কি শুধু এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলো না, যে কোনো সিনেমা? এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু লোককে ডিপ্রেস করে দেবে। লোকে এখনো ডিপ্রেস নয়। একটা কাউকে বার কর যে ডিপ্রেস, যে নতুন ছবি করতে সে ডিপ্রেস নয়, একটা নাম বল। আচ্ছা, আমি বলতে পারি নির্ঝর খুব আমি খুব পজিটিভলি ওয়েট করছি ওর জন্য, যে ও প্রবাবলি এই ডিপ্রেশনটা কাটিয়ে বেরোতে পারে। ওর মধ্যে খুব পজিটিভ কিছু জিনিস আমি দেখেছি। স্ট্রাগল করছে সবাই, এবং আমি আশা করবো, দেখ জোকস অ্যাপার্ট, হ্যাঁ, ওটা বলার জন্যই বলেছি যে সব ক্ষেত্রেই একটা সাইকেল আসে, হ্যাঁ, একটা সাইকেল বুম হয়, তারপর পরে আমরা মনে হয় লাস্ট বহু দশক পরে এরকম একটা খারাপ সময় বাংলা সিনেমা এসছে, আপস এন্ড ডাউনস মাঝখানে দেখেছে। আমি নিজে বিশ্বাস করি এটা কেটে বেরোবে, এবং
আমার ধারণা একজ্যাক্ট নতুন ডিরেক্টর আসবে, যেটা আমি খুব খুব আশাবাদী। এবং আমি কিন্তু দেখছি, তাকিয়ে আছি প্রতিটা নতুন কাজ যারা করছে, ছোট বড় যারাই কাজ করুক, বা যারা ভাবছে, যারা লিখছে, আমি খুব ক্লোজলি ওয়াচ করছি যে, এবং আমার মনে হয় যে কয়েক বছরের মধ্যেই বেশ কিছু নতুন একঝাঁক নতুন মেকার আসবে, নতুন ভাবার লোক আসবে, লেখার লোক আসবে এবং অ্যাক্টার্স আসবে, এবং তারা এই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করবে। আমি এটার জন্য ওয়েট করে আছি। থ্যাংক ইউ দেবালয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।